যোদ্ধা বন্ধু এবং সাথীগণ, আমি প্রথমেই আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে প্রয়াত কমরেড সমীর চক্রবর্তীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এতক্ষণ ধরে পরিবারের পক্ষ থেকে এবং সমসাময়িক সময়েতে যারা ছাত্র আন্দোলন থেকে পার্টিতে এসছেন তাদের কাছ থেকে কমরেড সমীর চক্রবর্তীর জীবন সম্পর্কে, কিভাবে পার্টিতে এসছেন এবং কিভাবে পার্টিকে সমৃদ্ধ করার জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন, এগুলো শুনেছেন। সেদিক থেকে কমরেড সমীর চক্রবর্তীর সাথে শুরুর দিক থেকে আমার পরিচিতি লাভের সুযোগ ছিল না, কেননা আমার পার্টিতে আসা এবং সময়টা একটু ভিন্ন জায়গাতে। 80-র দশকের মাঝামাঝি সময়েতে যখন কমরেড সমীর চক্রবর্তী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি নিয়ে পুরোপুরি পার্টির নেতৃত্ব হাতে নিচ্ছেন, সেই সময়তে আমি যুব আন্দোলনের সাথে যুক্ত হই। তখন থেকে তার সাথে ভালো পরিচয়, সখ্যতা এবং একসাথে কাজ করার অভিজ্ঞতা, এবং কমরেড সমীর চক্রবর্তী আমি দেখতাম একজন বক্তা হিসাবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে এত সুন্দরভাবে শ্রোতাদের কাছে তার প্রেক্ষাপটটা তুলে ধরতে পারতেন। এটা যে কোনো একজন সংগঠক, যে কোনো একজন কর্মীর কাছে এটা একটা বড় গুণ, এবং এভাবেই তিনি সাধারণ মানুষের মধ্যে বা যে গণসংগঠনের সাথে যুক্ত হয়েছেন, পার্টির নেতৃত্বে এসছেন, সেভাবেই জনপ্রিয়তা লাভ করতে পেরেছেন এবং পার্টিকে গড়ে তোলার ক্ষেত্রেতে অনন্য অবদান রেখেছেন। এবং তার সাহসিকতার পরিচয়ও আপনারা শুনেছেন তার পুত্রের কাছ থেকে। আমরাও তার কিছুটা প্রত্যক্ষ করেছি, যে বিশেষ করে 88 থেকে 92 ইংরাজি, সেই সময়েতে আরেকটা যে দুর্যোগের দিন আমরা কাটিয়েছিলাম, সে সময়েতে কিভাবে এই আদাফেসির সন্ত্রাসকে রুখে গণ আন্দোলনকে, পার্টিকে গড়ে তোলার, রুখে দাঁড়ানোর ক্ষেত্রেতে সামনে দাঁড়িয়ে তিনি ভূমিকা নিয়েছেন। আজকের দিনেও সেই ধরনের ভূমিকা আমাদের প্রত্যেকটা কর্মী এবং সমর্থকদের কাছে এটা অত্যন্ত শিক্ষণীয় এবং খুবই প্রয়োজন। তো আজকে যখন আমরা তার স্মরণ করছি, রক্ত মাংসের কমরেড সমীর চক্রবর্তী আমরা ফিরে পাব না, কিন্তু তার কাজের মধ্য দিয়ে সে কাজ থেকে অভিজ্ঞতা অর্জন করে কিভাবে আমাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব, এবং বর্তমান সময় নিশ্চয়ই এই সময়টা একেবারে দীর্ঘায়িত হবে, মোটেই তা নয়। আমরা তা থেকে বেরিয়ে আসব তার জীবনের কিছু শিক্ষা থেকে, অভিজ্ঞতা থেকে, অবশ্য আজকের দিনেও আমরা প্রয়োগ করার জন্য কথা ভাবতে হবে। এখানে কমরেড রতন দাস শোক প্রস্তাব উত্থাপন করতে গিয়ে একটা শব্দ প্রয়োগ করেছেন, আজকের সময়ের সাথে এটা অত্যন্ত সাদৃশ্যপূর্ণ।
বলা হয়েছে সেই 60-এর দশকের মাঝামাঝি সময়েতে স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনকে সংগঠিত ছাত্র আন্দোলনে পরিণত করে এই রাজ্যে ছাত্র ফেডারেশন বা ত্রিপুরা ছাত্র ফেডারেশন TSF গড়ে উঠেছে। পরবর্তী সময়েতে ভারতের ছাত্র ফেডারেশনের সাথে এটা সম্পৃক্ত হয়েছে। আমরাও তখন ছোট ছিলাম যে কোন সংগঠন বা কোন পার্টি আন্দোলন ডাক দিত, হরতালের আহ্বান জানাতো, আমরা পার্টির নামও জানতাম না, কোনো সংগঠনের নামও জানতাম না। সেই 60-এর দশকের শেষ দিকে কিছু খাদ্য আন্দোলন হয়েছে বা অন্যান্য আন্দোলন হয়েছে। শুধু আমাদের কাছে একটা খবর যেত যে আগরতলায় ছাত্ররা নেমেছে, ছাত্ররা হরতালের আহ্বান করেছে। এটা একেবারে নিমিষের মধ্যে সেই সময়েতে 67, 68, 69, 70 ইংরাজিতে আজকের মতো টেলিফোন ছিল না, পত্রিকা ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। কিন্তু যেভাবে হোক যখন সে বার্তা পৌঁছতো, এটা একেবারে প্রায় সমস্ত স্কুল ছাত্ররা নেমে যেত। তো আমি কথাটা বলছি কারণে ঠিক আজকের দিনেও যে আমরা লক্ষ্য করি ত্রিপুরা রাজ্যের এই বিগত 6 বছরে বিজেপি ক্ষমতা দখল করার পর এমন একটা দিন বাদ নেই যে ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো প্রান্তে জনগণের কোনো একটা অংশ তাদের স্বার্থের উপর বা তাদের উপর যে আক্রমণ হচ্ছে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে না, রাস্তা রুকু করছে না, থানা ঘেরাও করছে, রাজপথ আটকে রাখছে, অফিসে তালা মারছে। কিন্তু সেই স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভকে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের পার্টির যতটা ইউনিট আছে, যত সদস্য আছেন, আমাদের গণ এবং শ্রেণী সংগঠনের এখনো যা বিস্তার আছে সেদিনের তুলনায় অনেক অনেক গুণ বেশি। কিন্তু আমরা এই শক্তিকে সংহত করে জনগণের সেই অংশকে উদ্বুদ্ধ করতে পারছি না এটাকে গণ আন্দোলনে বা শ্রেণী আন্দোলনে পরিণত করে ত্রিপুরা রাজ্যের বর্তমান স্বৈরাচারী এই বিজেপি IPFT মথা সরকারের বিরুদ্ধে বা মোদী সরকার গত 10 বছর যেভাবে অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে তার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করতে। কাজে সে শিক্ষা গ্রহণ করতে হবে। আরেকটা দিক, বিগত 6 বছরে আমাদের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে নির্বাচন সহ আমরা সেরকম কাঙ্ক্ষিত ফল আমরা অর্জন করতে পারছি না। কিন্তু আমাদের এত আক্রমণ সত্ত্বেও হ্যাঁ, অবশ্যই রাজ্যের পরিস্থিতি অস্বাভাবিক, গণতান্ত্রিক পরিবেশ নেই। কিন্তু তারপরেও এখনো আমাদের যত কর্মী আছেন এবং কর্মী সমর্থক দরদি আছেন, যে ত্রিপুরা রাজ্যে বা আমাদের দেশে বর্তমান যে সরকার,
তারা আজকে ক্ষমতায় টিকে আছেন, একটার পর একটা তথাকথিত নির্বাচনে জিতছে, কিন্তু সেই ফলাফলগুলোকে বিশ্লেষণ করলে কি দেখা যায়? তার মধ্যে কোনো ক্ষেত্রেতেই জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বা ইতিবাচক ভোট বা আশীর্বাদ নিয়ে তারা আসছে না। কোনো না কোনোভাবে ম্যানিপুলেশন করে বাহুবল, অর্থবল, সরকারি প্রশাসন যন্ত্র, তার সাথে ধর্ম, সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি। তো সেদিক থেকে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, যে ধরনের মতাদর্শগত এবং সাংগঠনিক বুনটে আমরা শক্তিশালী, এই জাতীয় একটা অনৈতিক শক্তি বারবার, একবার দুবার হতে পারে, বারবার তারা আমাদেরকে পেছন দিকে ঠেলে দেবে, এটা তো হতে পারে না। এবং এবারের যে লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা যদি আমরা দেখি, আমি একটা আত্মসমালোচনার ইয়েতেই বলছি যে ভারতীয় জনতা পার্টি বা আরএসএস বা মোদি এটা অপরাজেয় শক্তি নয়। যতই লার্জার দ্যান লাইফ দেখানো হোক মোদিকে বা বিজেপিকে, এবারে নির্বাচনের ফলাফল অভিজ্ঞতা কি? আরএসএস বিজেপিকে পর্যদস্ত করেছে কোন কোন রাজ্যগুলোতে? উত্তরপ্রদেশ বা হরিয়ানা, মহারাষ্ট্র। তুলনামূলকভাবে সে সমস্ত রাজ্যে বামপন্থী শক্তি তেমন উল্লেখযোগ্য না। উত্তরপ্রদেশের মধ্যে তো একেবারে নগণ্য। না, আমি তাদেরকে কোনো রকমেই হালকা চোখে দেখছি না। তাহলে সেদিক থেকে যে তাদের যে ষড়যন্ত্র, এটা শুধু আমাদের সাথে না, সব রাজ্যের সব অংশ মানুষের সাথেই বিজেপি আরএসএস সেই ষড়যন্ত্র করে তাদের সেই জয় হাসিল করার সে পদক্ষেপ তারা নিয়েছে এবং আগামী দিনও নেবে। তাহলে সেই জায়গায় আমরা কেন পারছি না? যে সমস্ত রাজ্যগুলোতে আমাদের গণভিত্তি তুলনামূলকভাবে অন্য রাজ্যের চেয়ে তুলনায় ভালো, আমাদের উপস্থিতি আছে। আমার মনে হয়, আমি এটা সামগ্রিকভাবে আমাদের পার্টির ভাবনায় কথা বলছি না, আমার ব্যক্তিগত ভাবনায় বলছি, আমাদের একটা ভালো অংশের মধ্যে আমরা ভাবি বোধহয় বিজেপি আরএসএস এর আক্রমণটা শুধুমাত্র সিপিএম এর উপরে, অন্যের উপরে না। এই জন্য আমরা আমাদের পুরো শক্তিকে সেরকমভাবে মেলে ধরার ক্ষেত্রেতে আমরা একটু সংকোচ বোধ করছি। না, আরএসএস বিজেপির আক্রমণ ভারতবর্ষের 140 কোটি মানুষের উপরে। আরএসএস বিজেপির আক্রমণ ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষ সবার উপরে। এই জায়গায় আমরা বেশি রক্তাক্ত, ক্ষতিগ্রস্ত, আক্রান্ত এই কারণেই, অন্যরা সেরকমভাবে সংগঠিত না। আরএসএস বিজেপির বিরুদ্ধে যে মতাদর্শগত যে ক্ষোরধার অন্যদের মধ্যে সেটা নেই। অন্যরা কিছুটা হলে আপোষ করে, আমরা আপোষ করি না। তো সেই কারণেই আমাদের উপর আক্রমণটা একটু বেশি। কাজে সেই জায়গায় আমরা যদি ভাবি শুধু আমরাই আক্রান্ত, তখন আমরা দুর্বল হয়ে যাই। কাজে এই জায়গায় যে কথাটা বলা হয়েছে, স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভ, স্বতঃস্ফূর্ত ছাত্র, কৃষক, যুবকদের মধ্যে যে ক্ষোভ, আজকে আরএসএস বিজেপির নীতির কারণে
প্রলম্বিত হচ্ছে, সেই জায়গায় সে মানুষের মধ্যে গিয়ে কিভাবে আমরা তাদের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি, সেটা যদি সেই গুণ, সে আর্ট যদি আমরা অর্জন করতে পারি, তখন এই কাজটা অতি সহজ হয়ে যায়। এটা করতে হবে। এবং ত্রিপুরাজ্যের মধ্যে আমরা আরেকটা জিনিস আমরা দেখি, এই যে ত্রিপুরাজ্যের মধ্যে আজকের বিজেপি ছাড়াও অতীতে আরেকটা বুর্জোয়া দল, তারা ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন। আমরা কি দেখেছি? ক্ষমতা হারানোর ঠিক তার পরপর থেকেই বা আজকের শাসক দল বাহ্যিকভাবে তারা নিজেদেরকে প্রচণ্ড শক্তিমান সেভাবে দেখাতে চেষ্টা করে, তাও মিডিয়া ইত্যাদি জুড়ে। কিন্তু আমরা কি দেখি, যারা সেদিন সরকারে ছিল আজকে সরকারে নেই, তারা তো বটেই। আজকে যারা সরকারে আছে বা ক্ষমতা আছে, তাদের মধ্যেও তাদের হাতে, তাদের অনুকূলে সেরকম পরিবেশ থাকা সত্ত্বেও জনগণের সামনে সব জায়গাতে তারা দাঁড়াতে ভয় পায়, জনগণের সামনে দাঁড়াতে সংকোচ বোধ করে। এই যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এটা তারই চেহারা। মাত্র 1.5 মাস আগে লোকসভা ভোট হলো, সারা দেশকে দেখালো এই রাজ্যে তাদের প্রার্থীরা 70% বেশি ভোটে জিতেছে। আর সেই পার্টি 1.5 মাসের মাথাতে আরেকটা ভোট হচ্ছে, স্থানীয় ভোট, পঞ্চায়েত ভোট, জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে, প্রার্থীকে খুন করে ফেলছে, দিন দুপুরে পুলিশের সাহায্য নিয়ে বিরোধী দলের প্রার্থীদের আটকে দিচ্ছে, প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ করছে, বাড়ি লুট করছে, আগুন জ্বালাচ্ছে, হুমকি দিচ্ছে। এটাকে শুধু ক্ষমতা দখলের চেষ্টা, শুধু তার মধ্যে সীমাবদ্ধ? এটা ভয়, মানুষের প্রতি ভয়। কিন্তু কমিউনিস্টদের প্রতি আমরা দীর্ঘ 25 বছর লাগাতার, তার আগে 10টা বছর ক্ষমতায় ছিলাম। কিছু গুন্ডা মস্তানের কারণে হয়তো বা আমাদের গতিবিধি একটু সীমিত হয়েছে, কিন্তু এরকমভাবে জনগণের সামনে দাঁড়াতে পারছি না আমরা, আমাদের সে অবস্থা হয়নি। তার কারণ আমাদের নীতি এবং আদর্শ। কমরেড সমীর চক্রবর্তীরা তার সারা জীবনের ত্যাগের মধ্য দিয়ে সেই নীতি আদর্শ এবং সেভাবে তার উপর ভিত্তি করে সংগঠন গড়ে তোলার জন্য কাজ করে গেছেন। আজকে তাকে স্মরণ করার মধ্য দিয়ে আগামী দিন কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব, সে বেরিয়ে আসার ক্ষেত্রেতে সে অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারি, তার মধ্য দিয়ে আমাদের লড়াইকে আমরা এগিয়ে যাব। তার মধ্য দিয়েই আমরা কমরেড সমীর চক্রবর্তীকে আমাদের হৃদয়ের মধ্যে আমরা মনে রাখব। এ কথাগুলো বলে আবারও কমরেড সমীর চক্রবর্তীর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।